আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জুথি। তিস্তার পানি বন্টন বিষয়ে শিগগিরই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও উন্নয়নের পথে নবযাত্রা শুরু হয়েছে। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এগুলো সই হয়। শেখ হাসিনার দিল্লি সফরের দ্বিতীয় দিন প্রথমে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন, যার নেতৃত্ব দেন দুই দেশের শীর্ষ দুই নেতা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী একান্ত বৈঠক করেন। পরে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হয়। এরপর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন। এ সময় তারা উন্নয়ন, সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে একসাথে কাজ করার ঘোষণা দেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভা সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের মোদীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং আজ জানিয়েছে, রাত 3:30টার দিকে সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। একটি মহল রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা রটানোর অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি আরও বলেন, 1/11 সময়ে এমনটি করা হয়েছিল। কাল ঐতিহাসিক এই উদ্যানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করবে দলটি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রত্নতাত্ত্বিক গবেষণা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ঢাকায় জাতীয় জাদুঘরে শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন। 4 দিনের এই আয়োজন করেছে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র। শিল্পকলা, ইতিহাস ও সাহিত্য সংস্কৃতি বিষয়ে অবদানের জন্য 5 জনকে দেওয়া হয় সম্মাননা। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে 14তম বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দুই বাংলার শিল্পকলা ও সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে 5 জনকে দেওয়া হয় সম্মাননা। তারা হলেন অধ্যাপক ডক্টর পারভিন হাসান, অধ্যাপক অ্যান্দ্রিয়া লোজারিস, মোহাম্মদ এ রুমি আলী, মোশাররফ হোসেন ও অধ্যাপক ম্যারি ফ্রান্সোইস বুসাক। সম্মেলনে দুই বাংলার শিল্প সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন গুণীজনেরা। সম্মেলনে যোগ দিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। আমি সত্যি খুব আনন্দিত। বঙ্গীয় শিল্পকলা নিয়ে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করে থাকি। এখানে অনেকরা আছে যারা জানে না কেক্স বা কত ইম্পর্টেন্ট, কারণ যারা এটা কাজ করে ওরা তো নিরিবিলিতে বলবো কাজ করে। সুতরাং একটু আমাদেরকে মনে করে দেওয়া উচিত, বারবার আমি বলছি, এটার ইম্পর্টেন্সটা কি, গুরুত্বটা কি। শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে এটা রাখলে চলবে না, নিয়ে যেতে হবে আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য। ইউথ এবং ইয়াং পিপল, এদের মাধ্যমে এটা প্রচার করতে হবে এবং বিকাশ দেখতে হবে। বাংলাদেশে ঐতিহাসিক স্থাপনার উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। আমরা চাই আমাদের জাতির সন্তানরা এবং যারা স্কলার হিসাবে আবির্ভূত হয়েছেন তারা আগামী দিনের সেই সংযোগটা তৈরি করবেন, যাতে বাংলাদেশ এটা সত্যিকার অর্থে শুধু বাংলাদেশটা, বাঙালি জাতি একটা আলাদা একটা মর্যাদা নিয়ে
বিশ্বে সমুন্নত হতে পারে। 25 জুন শেষ হবে বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলন। কলা চর্চার যে আন্তর্জাতিক কেন্দ্র তাদের প্রতি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আজও রাজধানীতে ফিরেছেন অনেকে। ট্রেন বাস নির্ধারিত সময়ে পৌঁছায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা, তবে বাসে অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেন কেউ কেউ। ঈদুল আজহার ছুটি শেষ, এরই মধ্যে খুলেছে অফিস আদালত, তাই ঢাকায় ফিরছেন নগরবাসী। শনিবার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ঢল। বিভিন্ন গন্তব্য থেকে নির্ধারিত সময়ে পৌঁছায় ট্রেন। আসার সময় আলহামদুলিল্লাহ ভালো ছিল, খুব ভালো ছিল, কোনো ভোগান্তি ছিল না। অনেকে যখন ঢাকায় ফিরছেন তখন ছাড়ছেনও কেউ কেউ। আগে তো টিকিট পাই নাই, আর টিকিট না পাইলে কিভাবে যাব? এবার মূলত এক বছর পরে দেখা হবে বাকিদের সাথে, এজন্যই যাচ্ছি। সড়ক পথেও ছিল স্বস্তির বার্তা। অতিরিক্ত চাপ থাকলেও দূরপাল্লার বাসগুলো ফিরছে যথাসময়ে, তবে অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। এবারের যাত্রাটা সবচেয়ে জঘন্য ছিল আমার জন্য, মনে গেছি তো ছাড়েও না, আবার ডাবল ভাড়া নিচ্ছে তবু কিছু না। রবিবারও অনেকে রাজধানীতে ফিরবেন বলে জানান যানবাহন সংশ্লিষ্টরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর সহ বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 38 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে ইসরায়েলি বোমা হামলায় 22 জন নিহত, 45 জন আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মুখে এই স্বীকৃতি দিল দেশটি। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:30টায়। বাংলাদেশ ভারত ভৌগোলিক অবস্থান থেকে দুদেশই বন্ধুপ্রতিম, তবে ক্রীড়াঙ্গনে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। আর লড়াইটা যখন বিশ্বমঞ্চে, তখন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া দুদলই। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টাইগারদের হার বৃষ্টি আইনে, তাতে সেমিফাইনালে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে গেছে শান্তদের। তবে এখনো আশা শেষ হয়ে যায়নি। ফর্মে আছেন টাইগার লেগ স্পিনার রিশাদ, কম যাচ্ছেন না পেসার তানজিম সাকিবও। আর ব্যাট হাতে সাকিব শান্তরা নিজেদের মেলে ধরতে পারলে ভারতের বিপক্ষেও জয় সম্ভব। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে সুপার 8-এ নিজেদের প্রথম জয়টা ঝুলিতে পুড়েছে ম্যান ইন ব্লুরা। অবশ্য বিরাট কোহলির ব্যাট এখনো প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাতে কি? সূর্যকুমার যাদব, বুমরা, অর্শদীপ সিংরা রয়েছেন দারুণ ছন্দে। তারাও চাইবে এই ম্যাচে জয় দিয়ে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার দীপ্ত সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।